এই যে বাকি 187টা কন্টেনার রয়ে গেল, মানে এই যে চালের বস্তা, ডালের বস্তা, আলুর বস্তা বলে এতদিন বাংলাদেশ বোঝাচ্ছিল, সেগুলোর মধ্যে আসলে কি কোনো তেজস্ক্রিয় কিছু কি ছিল? বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যে 187টা যে কন্টেনার, তার মধ্যে কি ছিল? কোনো তেজস্ক্রিয় কিছু ছিল? কেন এতটা লুকোছাপি? কেন হিসেব দিতে চাইছে না বাংলাদেশ প্রশাসন? দেখুন, এই কন্টেনার গুলোতে আমি মাথায় রাখছি যে 367টা কিন্তু প্রথমবারেরটা ছিল। এর পরের গুলোতেও আপনার এরকম 370টা এইভাবে ছিল। তো প্রথমটার হিসাবটা তারা যেটা দিতে গিয়েছে, আমি বলেছি যে বিবিসির কথা, এরপরে প্রথম আলো একটি রিপোর্ট করে। প্রথম আলোর রিপোর্টটা যখন আমি আপনার হিসাব করতে যাই ক্যালকুলেটরে, তারা একটু সংখ্যাটা বাড়িয়েছে, সেটা মনে হয় 200 সামথিং তাদের হিসাবে আসে, কিন্তু সেখানেও প্রায় 167টা কন্টেনারের কোনো হিসাব থাকে না। এবং খেয়াল করে দেখলাম, আমি জানি শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন কিনা, সেটাকে বলা গোজামিল। মানে আপনি নানান ভাবে মেলানোর চেষ্টা করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে এটা আসলে মিলছে না। মানে পুরো ঘটনাটা তাই দাঁড়িয়েছে প্রথম আলোর ক্ষেত্রে। এবং তারা তখন আপনার হিসাব দিয়েছে যে ডলোমাইট এসেছে, তারপরে আপনার চুনের জন্য, সরি, আপনার যে ফ্যাব্রিক্স এর জন্য রং এসেছে। আমার খেজুরের কথা মনে হয়েছে, গুরু কাচের কথা আমার মনে হয়েছে। এরপরে যখন আপনার আরেকটি জাহাজ এলো, সেকেন্ড যে জাহাজটি এলো, সেখানেও তারা এই ডলোমাইটের কথা বলছে। তারা বলছে যে নাসির ফ্লোট গাছের জন্য এবং আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য সেখানে আপনার দ্রব্যাদি এসেছে, গুরু কাচ এসেছে এগুলোর কাঁচামাল হিসেবে। তারপরে তারা বলছে যে আপনার সালোয়ার কামিজ এসেছে মেয়েদের, লোহার টুকরো এসেছে, রেজিন এসেছে, থ্রি পিস আর কি, তারপর খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি ইত্যাদি এসেছে। এই যে আপনার ইত্যাদি আসা, আমরা আসলে প্রত্যেকটা ঘটনায় জানতে যখন চাই, তখন সেখানে ইত্যাদি শব্দটা যায় না। ইত্যাদি মানে একদম। কি? আবার প্রত্যেকটা কন্টেনারে কি এসছে না আসছে। এখন আমাদের কনসার্নের জায়গা কোথায়? পাকিস্তান থেকে পণ্য আসলে কি সমস্যা? পাকিস্তানকে নিয়ে কনসার্ন কেন? এই জিনিসগুলোই তো আসলে প্রশ্ন। প্রথম ব্যাপার হলো যে পাকিস্তানকে নিয়ে সমস্যাটা বাংলাদেশের বা আমরা যারা করছি আমাদের একার সমস্যাটা নয় আসলে, সারা পৃথিবীতেই। এমনকি আপনি যদি আজকে আফগানিস্তানে যান, আপনি আফগানিস্তান মানে তাদের সবচাইতে ক্লোজেস্ট নেইবার, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় আফগানিস্তানের যিনি জন্ম নেননি যে শিশুটি, তিনিও যদি কথা বলতে পারতেন, লক্ষ্য করে দেখবেন যে সেও পাকিস্তানকে ঘৃণা করে। পুরো দেশটিকে তারা ছারখার করে দিয়েছে। সেখানে অস্ত্র, সেখানে লস্করি তৈবাকে প্রশিক্ষণ, তারপরে হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সেখানে নানানভাবে টেররাইজ করা, তাদের সীমান্তে গোলমাল। আর ভারতের সাথে পাকিস্তানের বিষয়াদি আমি আলোচনা নাই করলাম, এটা সর্বজন বিদিত। আর বাংলাদেশের সাথে আপনারা জানেন যে 1971 সাল যদি আপনি বলেন, সেটা তো লার্জ স্কেলে কি হয়েছে না হয়েছে জানেন, তারা কিভাবে খুন করেছে, মেরেছে। আমাদের দেশ থেকে আমরা মনে হয় এর আগে আমরা আবিষ্কার পেঁয়াজ এনেছিল ভারতের সাথে, যখন একটু অবস্থা যাচ্ছিল, বেশ গরম অবস্থা যাচ্ছিল কয়েক মাস আগে, তখন পেঁয়াজ এনেছিল এবং আলু এনেছিল। পাকিস্তান এমনই একটি রাষ্ট্র যে ওইটা আনার পরে দেখা গেল যে প্রতি আপনার যেই আছে, বস্তা আছে, ওই আলুর প্রত্যেকটার মধ্যে 2 কেজি করে ইট ঢুকানো। আলুর বস্তার মধ্যে? আপনি আলুর বস্তার মধ্যে 40 কেজির ভেতরে যদি 2 কেজি, মানে 1 মনের মধ্যে 2 কেজি করে ইট ঢুকানো। কেন? এবং এইটা তখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে এসেছিল এবং সবাই খুবই হতভম্ব হয়েছিল যে এরা ব্যক্তিগতভাবে, মানসিকভাবে, রাষ্ট্রিক, ব্যবসায়িক সবভাবে অনেকটা জোচ্চোর টাইপের চোর, কিংবা অসাধু, অসৎ অসৎ জাতীয়। এগুলো আমি কেন বলছি? এগুলো এই কারণে আপনাকে আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে বরাবরই কনসার্নের ব্যাপার রয়েছে, পাকিস্তানকে নিয়ে বরাবরই চিন্তার করা রয়েছে। কারণ এটি একটি স্বাভাবিক রাষ্ট্র নয়, এটি একটি অস্বাভাবিক রাষ্ট্র। এবং এরা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে, আপনি জানেন যে বাংলাদেশকে যদি আপনার কোনোভাবে পাকিস্তানিকরণ করা যায়, অস্ত্রের মাধ্যমে, তারপরে এক্সপ্লোসিভের মাধ্যমে, তাদের সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে এখানে ট্রান্সফার করে, তাহলে ভারতকে দুদিক থেকে, অর্থাৎ আপনাদের ওই যে কাশ্মীরের ওই অঞ্চলটা থেকে, ওই সাইডটা থেকে, আর এই দিক থেকে
দুটো সাইডটা থেকে ভারতকে আপনি নানানভাবে ব্যতিব্যস্ত করতে পারবেন, এই সরকারকে আনস্টেবল করতে পারবেন, এদের রাজ্যগুলোকে আনস্টেবল করতে পারবেন। ফলে তারা সেখানে যেই কাজটা করতে চায়, আপনারা জানেন যে গাজওয়াতুল হিন্দের কথা তারা বলে, যে তারা পুরো ভারতবর্ষ দখল করবে, পুরো ভারতবর্ষকে মুসলমান বানিয়ে ছাড়বে, পুরো ভারতবর্ষকে তারা আবার শাসন করবে। আবার জানি না তারা কবে করেছে, যেটাকে আবার বলছে। তো তারা এই যে পুরো ব্যাপারটা, ফলে এই যে আমরা জাহাজের হিসেব করছি, জাহাজে কে এলো, কি এলো, কখন এলো, এই পুরো ব্যাপারটা কিন্তু কনসার্ন ওই জায়গাতে, যে এইটার পুরো প্ল্যানটা কষা হচ্ছে এভাবে। মূল লক্ষ্যটা কি তাহলে ভারতকে আনস্টেবল করা, বাংলাদেশকে আনস্টেবল করার মাধ্যমে? আচ্ছা, পরে এইটা যে দুটো তো জাহাজ এলো, গত সপ্তাহে একটা জাহাজ এসেছে, যেটা 11 তারিখ রওনা দিয়েছিল, 20 তারিখ এসে পৌঁছেছে, গত শুক্রবার সম্ভবত। সেই জাহাজটার মধ্যে করে কি এসেছিল? কন্টেনার গুলোতে কিন্তু লাল রং দেখা যাচ্ছে কোনোটাই কোনো। কন্টেনারের মধ্যে ওই একই কথা বলছে বারবার, যেমন তারা বলছে যে সেখানে প্রাণ আরএফএল গ্রুপের জন্য কাঁচামাল এসছে, তারপরে কিছু ফুড, শেহজাদ নামে পাকিস্তানের একটা কিন্তু এত ফুড ঘন কোম্পানি ঘন আছে। বাংলাদেশের কি এইরকম অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে রয়েছে যে কাঁচামাল দিয়ে তারা প্রচুর প্রোডাক্ট উৎপাদন করতে পারবে? এখন তো অর্থনীতি ভেঙে পড়েছে বলে আমরা জানি। দেখুন, আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন, কালকে কি আপনার সাথে এটা নিয়ে হ্যাঁ, আলোচনা হচ্ছিল মনে হয়, হ্যাঁ, চিনির ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, চিনি হ্যাঁ। আপনাদের কাছে কিনে আমাদের কাছে বিক্রি করে। এখানে তারা বলছে যে 285 কন্টেনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে। দেখুন, এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার প্রথম আলোর বা বিভিন্ন পত্রিকার রিপোর্ট। আসলে এক্স্যাক্টলি কন্টেনার গুলোতে কি আনা হয়েছে এগুলো তো আমাদের জানার কোনো উপায় নেই। এবং মানে ভয়ঙ্কর রকমের গোপনীয়তা, এটাও একটা লক্ষণীয় যে গোপনীয়তা সেখানে করা হচ্ছে। চিনি এসছে, তারা বলছে যে শেহজাদ ফুড প্রোডাক্ট এসছে, আইসক্রিম কারখানা, আইসক্রিম এসেছে, আইসক্রিমের কাঁচামাল এসেছে। তো সেগুলো পাকিস্তান বাংলাদেশ থেকে যেখানে আসছে, মানে পাকিস্তান এখন এই ধরনের খাদ্য সামগ্রী বাংলাদেশে সরবরাহ করছে, যে দেশে আটার দাম, চালের দাম এবং গ্যাস, কেরোসিন এগুলোর দাম 1000 টাকা ছাড়িয়ে গিয়েছে, তারা নিজেরা না খেয়ে একদম বাংলাদেশকে পাঠাচ্ছে। এটা কি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না এখনো যে এটা একটা ভাওতা দেওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু মোটামুটি সবই বুঝতে পারছে। মানে এখন তো একদম মানে তাদের কাছে জলবৎ তরলং একটা ব্যাপার, যা হচ্ছে না হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা বড় সমাজ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ, যেমন উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই সমাজটা বরাবরই সারা পৃথিবীতেই বোধ করি, শুধু বাংলাদেশের কথাই আমি কেন বলবো, মধ্যবিত্ত সমাজ সবসময় সুবিধাবাদী একটা চরিত্র তার আছে। সে যখন একটা বড় ধাক্কা না খায়, বড় একটা বিপ্লব বা বড় একটা আন্দোলন কেউ করলো, তখন গিয়ে তার পেছনে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায়।